ভারতের এমন একটা নীতি নিয়ে আজ কথা বলবো যা নিয়ে বিতর্কটা মনে হয় কখনোই থামে না। হ্যাঁ, আমি রিজার্ভেশন বা সংরক্ষণ ব্যবস্থার কথাই বলছি। দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছরেরও বেশি হয়ে গেছে, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই ব্যবস্থাটা কি আজকের দিনেও ততটাই প্রাসঙ্গিক? চলুন আজের গভীরে গিয়ে দেখি এর আসল বাস্তবতাটা ঠিক কী। তো এই বিষয়টায় ঢোকার আগে একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, তাই না? এই যে সংরক্ষণ ব্যবস্থা, এর আসল ভিত্তিটা কি? এটা কি সত্যিই সামাজিক ন্যায়ের জন্য একটা জরুরি টুল, নাকি এটা মেধার বিরুদ্ধে যায়, অথবা পুরোটাই কি শুধুই পলিটিক্স? দেখুন, এর উদ্দেশ্যটা কিন্তু খুব মহৎ ছিল। শত শত বছর ধরে চলে আসা সামাজিক আর শিক্ষাগত যে বৈষম্য, সেটাকে শেষ করাই ছিল এর মূল লক্ষ্য। মানে সোজা কথায়, যারা দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে তাদের একটা হেড স্টার্ট দেওয়া, যাতে সবাই একই লেভেলে এসে প্রতিযোগিতা করতে পারে। একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার চেষ্টা আর কি। তো চলুন একটু ইতিহাসে ফিরে যাই। কেন এই ব্যবস্থার দরকার পড়ল? এর শুরুটা ঠিক কোথায় আর কেন? ভাবুন তো একবার ১৯৫০ সালের ভারতের কথা। তখন সমাজে বৈষম্য ছিল একেবারে রন্ধ্রে রন্ধ্রে। বিশেষ করে তফসিলি জাতি বা উপজাতিদের অবস্থা ছিল খুবই খারাপ। অস্পৃশ্যতার মতো প্রথা তাদের সমাজের মূল স্রোত থেকে প্রায় বিচ্ছিন্ন করে রেখেছিল। ভালো স্কুল কলেজ বা সরকারি চাকরি তো দূরস্থ, সাধারণ সম্মানটুকুও পাওয়া কঠিন ছিল। ঠিক এই ঐতিহাসিক অন্যায়ের একটা প্রতিকার হিসেবেই কিন্তু সংরক্ষণের জন্ম। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যে ব্যবস্থাটা নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কথা ভেবে শুরু হয়েছিল, গত ৭ দশকে সেটার পরিধি কিন্তু অনেকটাই বদলে গেছে, অনেক নতুন দিক যুক্ত হয়েছে। চলুন দেখি কিভাবে এর বিবর্তনটা হলো। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, শুরুটা হয়েছিল ১৯৫১ সালে সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে। এরপর একটা বড়সড় পরিবর্তন আসে মণ্ডল কমিশনের হাত ধরে, যারা ওবিসিদের জন্য ২৭% সংরক্ষণের সুপারিশ করে। এটা নিয়ে দেশ জুড়ে প্রচুর বিতর্ক হয়। শেষ পর্যন্ত ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট ইন্দিরা সাহনি কেসে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে দেয়। ১, মোট রিজার্ভেশন ৫০% বেশি হবে না, আর ২, ক্রিমি লেয়ারের ধারণাটা সামনে নিয়ে আসে। আর একদম হালে ২০১৯ সালে পুরো খেলার নিয়মটা আরেকবার বদলে যায়, যখন প্রথমবার শুধু অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে ইডব্লিউএস কোটা চালু হয়। আর এই যে এতগুলো পরিবর্তন হলো, তার ফল কি দাঁড়ালো? এই চার্টটা দেখলেই বোঝা যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে বা শিক্ষাক্ষেত্রে এখন কোটার ছবিটা ঠিক এই রকম। এসসিদের জন্য ১৫%, এসটিদের জন্য ৭.৫%, ওবিসিদের জন্য ২৭%, আর নতুন ইডব্লিউএস কোটা হল ১০%। সব মিলিয়ে প্রায় ৬০%। তার মানে বাকি ৪০.৫% সিট হল আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরির জন্য। আচ্ছা, একটু আগে যে ক্রিমি লেয়ারের কথা বললাম, ওটা আসলে কি? সুপ্রিম কোর্টের যুক্তিটা ছিল খুব সহজ। ধরুন, কোনো অন্নগ্রস্ত শ্রেণীর মধ্যে কেউ একজন সংরক্ষণের সুবিধা পেয়ে অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে অনেক উন্নতি করে ফেলেছেন। এখন তার ছেলেমেয়েদের কি আর সেই একই সুবিধা দরকার আছে? ক্রিমি লেয়ার কনসেপ্টটা ঠিক এটাই বলে, যারা অলরেডি এগিয়ে গেছে তাদের বাদ দিয়ে সুবিধাটা যেন সেই কমিউনিটির সবচেয়ে পিছিয়ে থাকা মানুষগুলোর কাছে পৌঁছায়। আর এই সবকিছুর পরেই আসে সেই ৭৫ বছরের পুরনো কিন্তু আজও প্রাসঙ্গিক প্রশ্নটা, যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল ১৯৫০-এর ভারতের কথা ভেবে, সেটা কি আজকের ভারতে একবিংশ শতাব্দীতে এসেও একইভাবে প্রাসঙ্গিক, নাকি এর কাঠামোটা বদলানোর সময় এসেছে? মজার বিষয় হল, যার হাত ধরে এই ব্যবস্থার জন্ম, সেই ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু নিজেই চাইছিলেন এটা একটা সাময়িক ব্যবস্থা হোক। তিনি পরিষ্কার বলেছিলেন, সংরক্ষণ ১০ বছরের বেশি চলা উচিত নয়। তার এই কথাটা কিন্তু আজকের দিনে এই নীতির স্থায়িত্ব নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের জন্য একটা বড় যুক্তি। যারা সংস্কারের কথা বলেন তাদের মূল যুক্তিটা হল বাস্তবতা বদলে গেছে। ভাবুন, ৫০-এর দশকে মূল সমস্যা ছিল জাতিগত বৈষম্য, কিন্তু আজকের ভারতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো অর্থনৈতিক অসমতা, তাই না? আর এই অর্থনৈতিক পিছিয়ে পড়াটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জাতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সব কমিউনিটির মধ্যেই আছে। আর এই বদলাতে থাকা বাস্তবতা থেকেই কিন্তু কিছু কঠিন প্রশ্ন উঠে আসছে। যেমন ধরুন, এ নীতির ফলে কি একটা সংরক্ষিত ধনী বনাম সাধারণ দরিদ্র পরিস্থিতি তৈরি হচ্ছে? বা যে পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে সুবিধা পেয়ে এগিয়ে গেছে, তাদের কি এখনও এই সুবিধার দরকার আছে? অনেকেই এখন বলছেন, ফোকাসটা গ্রুপ আইডেন্টিটি থেকে সরিয়ে ব্যক্তিগত প্রয়োজনের দিকে আনা উচিত। মানে কে কোন জাতির, তার চেয়েও বড় প্রশ্ন হওয়া উচিত, কার সাহায্যটা আসলেই দরকার। তো
সমাধানটা কি হতে পারে? বেশ কিছু প্রস্তাব কিন্তু আলোচনায় উঠে এসছে, যেমন ১. জাতের বদলে পুরোপুরি আয়ের ভিত্তিতে সংরক্ষণ করা হোক। ২. একটা পরিবারে ১ বা ২ প্রজন্মের বেশি এই সুবিধা দেওয়া হবে না। আর ৩. ক্রিমি লেয়ার নিয়মটা শুধু ওবিসিদের জন্য নয়, এসসি ও এসটিদের ক্ষেত্রেও সমানভাবে কঠোরভাবে লাগু করা হোক। উদ্দেশ্য একটাই, সুবিধাটা যেন একদম তৃণমূল স্তরে পৌঁছায়। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক কিন্তু খুব জটিল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের দিনে ফেয়ারনেস বা ন্যায়বিচার বলতে আমরা ঠিক কী বুঝি? দেখুন, একদিকে আছে ঐতিহাসিক অন্যায়ের প্রতিকার করার একটা দায়বদ্ধতা, আর অন্যদিকে আছে আজকের দিনের অর্থনৈতিক বাস্তবতার চ্যালেঞ্জ। যে নীতিটা তৈরি হয়েছিল সামাজিক অবিচার দূর করতে, সেটাই এখন আধুনিক অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে যুঝছে। এটাই হলো এই বিতর্কের মূল টানাপোড়েন। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, একটা দেশ কিভাবে তার অতীতের ভুলের প্রতিকার আর বর্তমানের প্রয়োজন এই দুটোর মধ্যে ভারসাম্য আনবে। ঐতিহাসিক দায়বদ্ধতা মেটাতে গিয়ে বর্তমানের বাস্তবতাকে অস্বীকার করা যায় না, আবার বর্তমানকে দেখতে গিয়ে ইতিহাসকেও ভোলা যায় না। এই ভারসাম্যটা কোথায় পাওয়া যাবে, সেটাই হয়তো আগামী দিনে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।